একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি, আশাতীত ফল কংগ্রেস জোটের, নীতিশ নাইডুর হাতে সরকার গড়ার নাটাই। বেনজিরের আরও সম্পদের সন্ধান, তলবেন ছাড়া না দিলে আইনি পদক্ষেপ বলছে দুদক। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতির বিচারে সৎসাহস আছে শেখ হাসিনার, বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সুগন্ধি চা উৎপাদনের তাগিদ। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বুথ ফেরত জরিপকে ওলট পালট করে দিল ভারতের লোকসভা নির্বাচনের ফল। একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না নরেন্দ্র মোদীর বিজেপি। এনডিএ জোটের সাথে সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। সরকার গঠনের জন্য ফ্যাক্টর হয়ে উঠেছেন বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সরকার গঠন করতে হলে হাত ধরতে হবে নীতিশ নাইডুর। আরও জানাচ্ছেন আশরাফ শুভ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পত্তির সন্ধান মিলল পার্বত্য জেলা বান্দরবানে। সুয়ালক ও লামাই স্ত্রী, কন্যা ও নিজের নামে রয়েছে 100 একর জমি। প্রভাব খাটিয়ে জমি কেনাসহ অনেক সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর প্রতিবেদন, জানাচ্ছেন মহিমা পলি। 2016 সালে নিজের ও পরিবারের নামে 25 একর জমি লিজ নিয়ে মাছের ঘের, গরুর খামার ও বাগানবাড়ি তৈরি করেন বেনজির আহমেদ। এখানে যেতে সরকারিভাবে বানানো হয়েছে রাস্তা, দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। অবকাশ যাপনের জন্য গড়ে তোলা হয়েছে দোতলা বাড়ি। লামার ডলুছড়ির টংছিড়িতে বসবাস ছিল কয়েকটি ভূমিহীন অসহায় পরিবারের। চাষাবাদই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। সেখান থেকে তাদের উচ্ছেদ করে দখলে নেওয়া হয় 55 একর জায়গা। এখানেও গড়ে তোলা হয়েছে খামার ও বাগান। বেনজি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এর অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। মেইন খামারটা হলো বেনজির আহমেদ। বান্দরবান মাছের পাড়ার চা অফিস থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে আরও 25 একর জমি নিজ স্ত্রী, কন্যা ও বেনজির আহমেদের নামে। জোর করে পাশের জায়গা দখলের অভিযোগও আছে। আশপাশে কোনো বসতি না থাকলেও পৌঁছেছে বিদ্যুৎ, বানানো হয়েছে রাস্তা। এই জায়গাতে দাম কম নিয়ে এরা নিয়ে নিচ্ছে জোর করে। পুলিশ কর্মকর্তা শুনছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই। আমি ওই যে মং আছে, উনি আমার বেতন টেতন দেয়। সম্পত্তিকার না জানলেও বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং এগুলোর দেখভাল করেন বলে জানান লামার ডলুছড়ি বাগানের কেয়ারটেকার। তবে এসবের মালিক বেনজির বলে নিশ্চিত করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বেনজির আহমেদ নামে আমার সুয়ালক 314 সুয়ালক মোজা একটা জায়গা আছে, প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মংওয়েঞ্চি মারমা বান্দরবানের ছেলে। তবে দখলের বিষয়টি অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মং ওয়াইচিং। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কেউ কথা বলতে চাননি। দখল করা জায়গা ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। মহিমা পলি, 21 টেলিভিশন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী 6 জুন যদি না আসেন তাহলে দুদক ধরে নেবে তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এর আগে দুদকে তলবের পর থেকেই সাবেক আইজিপি বেনজির আহমেদ কোথায় আছেন তা নিয়ে গুঞ্জন ওঠে বিভিন্ন মহলে। বেনজির কোথায় তথ্য নেই দুদকের কাছে। তবে আগামী 6 জুন তলবের হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া ও অনুসন্ধান চলবে বলে জানিয়েছিলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আগামী 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন পরিবারকে দুদকে তলব করা হয়েছে। তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে।
এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নন। তাদের দুর্নীতির বিচারে সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। আর বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা বলেও অভিযোগ তোলেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবস ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সফল করতে প্রতিনিধি সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানান, বেনজির আহমেদ দলের কেউ নন। কেউ কোনো অপরাধ করলে এবং খবর এলে তার বিচারের সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা মন্তব্য করে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক। দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। টিআইবি আর সুজনের সুরে ফখরুল গয়েশ্বরও কথা বলেন অভিযোগ করে। টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম? সেই প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম? মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এখনও ষড়যন্ত্রে লিপ্ত সাম্প্রদায়িক অশুভ শক্তি। এসব ষড়যন্ত্র মোকাবেলায় একতাবদ্ধভাবে কাজ করবে 14 দল। ঈদের পরে এ লক্ষ্যে ইতিবাচক কর্মসূচির কথা জানিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বৈঠকে বসে 14 দল। সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে যোগ দেন শরিক দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি আমির হোসেন আমু বলেন, জনগণের ভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উচিত এখনই বাজার নিয়ন্ত্রণ করা। জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি আমরা বারবার বলেছি যে এটাকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে একটি সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণ এটা হচ্ছে। যদি সিন্ডিকেট থেকেই থাকে এবং যদি সরকারের জানা থাকে, তা আমরা মনে করি সেই সিন্ডিকেটের ব্যাপারে সরকারের সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় ঈদের পর আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে 14 দল। যে 14 দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক বলয়ের যে ষড়যন্ত্র, ঐক্যের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে 14 দল একটি আদর্শিক জোট। আজকে যে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য 14 দল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আছে, থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই কঠোর অবস্থানে জোট। এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি রোধ না করতে পারলে যে অর্জনসমূহ সরকার আছে বা আমাদের গণতান্ত্রিক আন্দোলন আছে, এটা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। আসন্ন বাজেট ডলার সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলেও আশাবাদী 14 দলের নেতারা। নিরসন করার চেষ্টা করছে এবং আমরা আশাবাদী। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে বাড়বে উৎপাদন, বাড়বে আয়। চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চা বহুমুখীকরণেরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
সিলেটের মালনীছড়ায় 1854 সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। সম্ভাবনাময় এই শিল্প বিকশিত হয়েছে দেশের 168টি বৃহৎ ও 8,000-এর বেশি ক্ষুদ্র চা বাগানের মাধ্যমে। যেসব বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102.92 মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে 4 জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে 4র্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিল্পে অবদান রাখা 8 ক্যাটেগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় চা পুরস্কার 2024 সম্মাননা। উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা শ্রমিক তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো। কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। বিশ্বে চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন। তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার, যে আমরা ওই শুধু চার পাতা বাল্কে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ, যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তৃণমূলের সচেতনতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। চায়ের কাপে ঝড় আর গল্প শুরু হয়ে যায়, সেখানে রাজা উজির মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, বুথ ফেরত জরিপকে ওলটপালট করে দেয়া ভারতের লোকসভা নির্বাচনের ফল সংক্রান্ত আশরাফ শুভর রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন দেখে আসি রিপোর্টটি। 7 দফা ভোটের প্রচারের শুরু থেকেই এই স্লোগানে মাতে বিজেপি। বুথ ফেরত জরিপেও ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির 350-র বেশি আসনে জয়ের পূর্বাভাস। তবে ভোট গণনা শুরুর পর পাল্টে যায় হিসেব। একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে মোদীর দল। বিজেপি 400 দূরে থাক 250-র ঘরও পার করতে পারেন। বিজেপি জোটের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 2014 সালের পর প্রথমবারের মতো আশার চেয়ে ভালো ফল করছে কংগ্রেস। 99টি আসনে এগিয়ে দলটি। পশ্চিমবঙ্গেও মিলছে না বুথ ফেরত জরিপের ফল, এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস। ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ 6 রাজ্যেই প্রাথমিক ফলাফলে বিজেপির হাল ভালো নয়। তবে অন্ধ্রপ্রদেশে দারুণভাবে ফিরেছেন চন্দ্রবাবু নাইডু। লোকসভায় জিতেছেন 16টি আসন, রাজ্যেও গড়তে যাচ্ছেন সরকার। বিহারে নীতিশ পেতে যাচ্ছেন 14টি আসন। এরই মধ্যে বিজয় ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। বলেছেন এই জয় জনতার। তিনি জোটের নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে সরকার গঠন করতে এরই মধ্যে নীতিশ নাইডুর সমর্থন পেতে বৈঠক শুরু করেছে বিজেপি। নীতিশ নাইডু ছাড়া সরকার গঠন করা একরকম অসম্ভব, তাই তো সবার নজর এখন তাদের দিকে। নীতিশ নাইডু বিজেপিকে সমর্থন দেবেন নাকি ইন্ডিয়া জোট, তা এখনো স্পষ্ট নয়। বিজেপি জোটে থাকলেও বনিবনা না হলে জোট ছাড়তে এক মুহূর্ত দেরি করবেন না তারা। তাদের রাজনৈতিক ইতিহাস অন্তত তাই বলে। ইন্ডিয়া জোট ভালো করায় স্বস্তির বাতাস কংগ্রেস শিবিরেও। বুধবার বৈঠক ডেকেছেন রাহুল গান্ধী। প্রতিক্রিয়া জানিয়েছেন জনগণ মোদীকে প্রত্যাখ্যান করেছে। এবারের ফলাফলে ভারতের রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আশরাফ শুভ, 21 টেলিভিশন। এবার বাজেট 2024-25। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রায় 30টি ভোগ্যপণ্যে কমছে উৎসে কর। অর্থনীতিবিদরা বলছেন, এসব পদক্ষেপের পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়াতে হবে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীলের পাশাপাশি কমাতে হবে অপচয়ও, আর প্রকল্প বাছাইয়ে হতে হবে আরও যত্নশীল। মেহেদী হাসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি 10% কাছাকাছি। কষ্টে সাধারণ মানুষ। বাজারে অর্থের সরবরাহ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবু বাগে আসছে না নিত্যপণ্যের বাজার। এমন বাস্তবতায় আসছে বাজেটে প্রায় 30টি ভোগ্যপণ্যের কমছে উৎসে কর। প্রাথমিক তথ্য অনুযায়ী চাল, ডাল, গম, ভোজ্য তেল, চিনি, গরু দুধ, বিভিন্ন ধরনের মশলা ও ফল আমদানিতে উৎসে কর কমছে। বাজেটে এসব পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এসব পদক্ষেপ ছাড়াও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীল রাখতে হবে। সরকারকে সরে আসতে হবে নোট ছাপিয়ে ঋণ নেওয়ার মতো প্রবণতা থেকে। পাশাপাশি বড় ঘাটতি না রেখে বাজেট হতে হবে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ তথা বাস্তবধর্মী। বাজেটের ডেফিসিট যাতে না বাড়ে, বাজেট যেন খুব বড় না আকার নেয়, সেই দিকে নজর দেবে আমার কাছে মনে হয়। প্রতি বছরই আমরা প্রায় 17-18% বাজেট বাড়াই, কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি যে এবার বাজেট বাড়বে মাত্র 4%। তার মানে বাজেটটাকে আয় বুঝে ব্যয় করবার একটা প্রক্রিয়া শুরু করছে। এটি কিন্তু ইনফ্লেশনের উপরে ইম্প্যাক্ট বেশ খানিকটা রাখবে। এদিকে উচ্চ মূল্যস্ফীতি থেকে দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে সীমিত সাধ্যের মধ্যেই সামাজিক নিরাপত্তা বলয় ও খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে সরকারকে আরও জোর দিতে হবে বলেও মত তাদের। সোশ্যাল প্রোটেকশনের পরিমাণ আরও বাড়বে, কিন্তু সোশ্যাল প্রোটেকশন বাড়লেও একজন বিধবাকে আমরা কতই বা টাকা দিতে পারি? 800, 1000 এই টাকা দিয়ে তার এই সংসার চলে? খাদ্য জাতীয় গুডস যদি দেন তাহলে চুরি করবে, মানে জনপ্রতিনিধি যতগুলো আছে কেউ বাদ নাই। হুজুর থেকে আরম্ভ করে আপনার ক্রিমিনাল থেকে আরম্ভ করে কেউ কিন্তু এই টাকা মারার থেকে ছাড়ে না। সুতরাং এটা ক্যাশ টাকা তাকে দিয়ে দেওয়া উচিত, সে ওখান থেকে কিনুক। এসব কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত নিম্ন আয়ের মানুষ পায় সেটাও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় উপরের সারিতেই বাংলাদেশ। সবশেষ ঘূর্ণিঝড় রিমালে 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় বাজেটে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। একই সাথে উন্নত দেশগুলোর থেকে ক্ষতিপূরণ আদায়ে জলবায়ু কূটনীতি জোরদার করারও তাগিদ তাদের। আর অর্থ প্রতিমন্ত্রী জানালেন, আসছে বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উত্তরণের বিষয়টি গুরুত্ব পাবে। মানিক শিকদারের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে দিনে দিনে ক্ষতির মাত্রা তীব্র হচ্ছে। সবশেষ ঘূর্ণিঝড় রিমালে লণ্ডভণ্ড উপকূলের 19 জেলা। টানা 2 দিনের ঝড়ে 2.5 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে ভেসে গেছে চিংড়ির ক্ষেত। শুধু খুলনা বিভাগেই ক্ষতির পরিমাণ 250 কোটি টাকা। এবারও ঢাল হয়ে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। তবে রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে সুন্দরবন তলিয়েছিল 38 ঘন্টারও বেশি। দীর্ঘ সময় জোয়ারে পানি থাকায় হরিণসহ বহু বন্যপ্রাণী মারা গেছে। পরপর 2 দিন 36 ঘন্টা থেকে প্রায় 40 ঘন্টা এই জোয়ারের পানিটা আমাদের সুন্দরবনের যে বনের ভিতরে থাকায় সেটা আমাদের এবারে জীববৈচিত্র্যটা ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়ি বাঁধ ভেঙে তলিয়েছে ফসলি জমি, গৃহহীন ও কর্মহীন হয়েছে অসংখ্য মানুষ। এই ক্ষতি যে আমরা কিভাবে পুষে আগামীতে চাষবাস করব এরকম পরিস্থিতি আমাদের আর নাই। এরকম অবস্থা দিশেহারা হয়ে গেছে আমরা। এই অবস্থায় সুন্দরবন ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় প্রতিটি মন্ত্রণালয়ের উদ্যোগে জলবায়ু বান্ধব বাজেট প্রণয়নের পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রাকৃতিক যে সম্পদ এটাকে রক্ষা করবার জন্য একটা বাজেট দরকার আমরা, এবং জলবায়ু পরিবর্তনের বাজেট মানেই এই প্রাকৃতিক সম্পদগুলোকে সুরক্ষা দেবার বাজেট। এবং আমরা এবারের বাজেটেও আমরা আশা করব যে প্রত্যেকটা মন্ত্রণালয়কে একটা
প্রাকৃতিক সম্পদ রক্ষা করবার জন্য একটা বাজেট দেবে। গত বছর আমরা 8.something দিয়েছিলাম বাজেট, কিন্তু এগুলো আসলে সত্যি সত্যি কোথায় খরচ হয়, কেমন করে খরচ হয় তার কিন্তু মনিটরিং নেই। ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ও ডক্টর আতিউর রহমানের। ইন্টারন্যাশনালি যে লস অ্যান্ড ড্যামেজ যে খাতে বিদেশিদের অর্থ দেবার কথা ছিল $100 বিলিয়ন, তারা কিন্তু এটা মেনে নিয়েছে এবং কোনো দেশ ইতোমধ্যেই ডলার প্লেস করেছে। তো ওইটারও তোমরা হিস্সা পাবো, কারণ আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। এদিকে আসছে বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং মোকাবেলার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। জলবায়ু অভিঘাত মোকাবেলা করার জন্য তো বরাদ্দ থাকছে, এবং আমি যে রিপোর্টটার কথা বললাম সেখানে অর্থনৈতিক যে ক্লাইমেট ক্রাইসিসের যে এফেক্ট, সেই বিষয়টা তো সেই প্রতিবেদনেই আপনারা পাবেন। বিশ্বব্যাংকের তথ্য বলছে শুধু ঘূর্ণিঝড়ে বছরে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয় কমপক্ষে $100 কোটি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সাথে এগিয়ে যাবে নতুন প্রজন্ম, আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের মেধার বিকাশে সব ব্যবস্থা নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99 থেকে 104তম পর্যন্ত 6টি জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সারা দেশের 304 জন প্রতিযোগী। বিজয়ী শিশু কিশোরদের পুরস্কৃত করতে গণভবনের সবুজ চত্বরে এ আয়োজন। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে নিয়ে ছোট্ট শিশুর আবৃত্তি মন কাড়ে সবার। শিশুবান্ধব প্রধানমন্ত্রী আবেগ প্রকাশ করেন তার বক্তব্যে। যারা পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে একটা দুঃখের কথা বলি যে সবাইকে আমি হয়তো এভাবে হাতে তুলে দিতে পারছি না, কিন্তু আমার আকাঙ্ক্ষা আছে যে সবাইকে আমি যদি হাতে তুলে দিতে পারতাম আমি বোধহয় সব থেকে খুশি হতাম। যত দূরেই থাকি না কেন আমার এই ছোট্ট সোনামণিরা তার সবসময় তোমরা আছো আমরা অন্তরে। সরকার প্রধান বলেন, মেধার প্রয়োগে বিশ্বের সাথে শিশুদের এগিয়ে নিতে ব্যবস্থা নিয়েছে সরকার। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তি যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসাবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। আবদার মেটাতে শিশু কিশোরদের সাথে হাতও মেলান বঙ্গবন্ধু কন্যা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার, উৎপাদন কমাতে তৈরি হচ্ছে রোডম্যাপ। সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী জানিয়েছেন, দূষণকারীদের একটি অর্থনৈতিক মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। এছাড়া যারা প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার করবে তাদের দূষণের জন্য দায়ী করে বিধান তৈরি করছে সরকার। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পদ্মা ও যমুনা বিশ্বের 10টি দূষিত নদীর 2টি। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য এই 2 নদী হয়ে মিশছে বঙ্গোপসাগরে। এবার প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহারে কঠোর হতে যাচ্ছে সরকার। পরিবেশ দিবসের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানালেন, দেশের পরিবেশ ও অর্থনীতির সাথে ইপিআর এর বাস্তবায়ন জড়িত। ধাপে ধাপে এগুচ্ছে সরকার। এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, অর্থাৎ যারা এই প্লাস্টিক পণ্যগুলো ব্যবহার করবে তাদেরকে আমরা এটার যে দূষণ হয় সেটার জন্য তাদেরকে আমরা দায়ী করব। সুতরাং তাদের একটা হচ্ছে উৎপাদনের ডিজাইনে তারা কিভাবে প্লাস্টিকের ব্যবহারটা তারা আরও কমিয়ে আনবে। আরেকটা হচ্ছে এটার জন্য একটা ফাইন্যান্সিয়ালও একটা কস্ট তাদের উপর আমরা দিব, যে এই মাসের মধ্যে আমরা খসড়াটা চূড়ান্ত করব। আমরা ওটাতে অন ট্র্যাক আছি। পরিবেশ বান্ধব যে কোনো শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রিন ক্রেডিট স্কিম চালুর পরিকল্পনা রয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের। সাথে সাথে সুন্দরবন ও সেন্ট মার্টিনস দ্বীপকে রক্ষায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা যে লসটাতে সবচেয়ে বেশি দেখব সেটা হচ্ছে আপনার জীববৈচিত্র্য, সেখানে কি হচ্ছে, এবং সেটা তো আর রাতারাতি করা যাবে না।
লসের পরে পরবর্তীটা হচ্ছে আমরা কি ব্যবস্থা নিব। চলতি বর্ষা মৌসুমে এবার 8,33,27,000 গাছের চারা রোপণ করা হবে। আমরা আশা করব যে আমরা যে ছাদ বাগানের কথা বলছি বা যেখানেই সুযোগ থাকে একটা গাছ লাগানো, এই বিষয়টা যদি আপনারা একটু প্রচার করেন। রাজধানীতে ঠিক কী পরিমাণ গাছ লাগানো যায় তার একটি পরিকল্পিত ছক তৈরি করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সিটি কর্পোরেশনে যদি থাকে, তারা যদি সেই পরিকল্পনাটা ওন করে, তাহলে সেটা ভায়োলেট করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ কাল বুধবার। এবার 60 উপজেলার মধ্যে 6টিতে ইভিএমে ভোট নেওয়া হবে। এ ধাপে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে রিজার্ভ পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের। রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। আগামী 9 জুন পঞ্চম এবং শেষ ধাপে 20টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। গত 29 মে তৃতীয় ধাপে হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে এই উপজেলাগুলোর ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। তবে নগরীতে পানি না বাড়লেও এখনও পানিবন্দী 20,000 বাসিন্দা। বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়ে সিলেটের 7 উপজেলা। টানা 3 দিনের বৃষ্টিতে নতুন করে প্লাবিত জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় দুর্গত সিলেটের 7,39,000 মানুষ। 93টি ইউনিয়ন ও পৌরসভার 835টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্রে অসংখ্য বানভাসী। নগরীতে পানি কিছুটা কমলেও তলিয়ে আছে উপশহর, সুবহানীঘাট ও যতরপুর সহ 20টি এলাকা। 2বার ঘরের মধ্যে পানি ঢুকেছে, প্রায় 1 ফুট পানি ঢুকেছে এবং জিনিসপত্র কিছুটা রক্ষা করতে পেরেছি, কিছুটা নষ্ট হয়েছে। কত জনপ্রতিনিধি আসে যায়, কিন্তু উপশহরের ব্যাপারে একটা মানুষও আসলে গুরুত্ব দেয় না। তার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে সুরমা নদী মোটামুটি একটু যদি উপরে পানি উঠে, পুরো পানিটা প্রথমেই উপশহরে ঢুকে। 571টি আশ্রয়কেন্দ্রে 6,000 বন্যা দুর্গতকে প্রশাসন আর নগরীর আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার দিচ্ছে সিটি কর্পোরেশন। আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন, সবাই কাজ করছেন ওয়ার্ডে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। জেলা উপজেলা লেভেলে মিটিং করেছি, বাহিনী তৈরি করেছি, ভলান্টিয়ার বাহিনী, এবং আপনার যথেষ্ট আপনার ফুড গ্রেইন এবং অন্যান্য সহায়তার ব্যবস্থা আমরা রেখেছি যাতে অ্যাড্রেস করা যায়। কানাইঘাটে সুরমা, জকিগঞ্জে অমলশীত, বিয়ানীবাজারে শেওলা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। কদিন পরে ঈদুল আজহা, আর ঈদ আনন্দে কেনাকাটায় পেমেন্টে 30% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। মিনালা দিবা জানাচ্ছেন বিস্তারিত। বাহারি ডিজাইনে ঈদের পোশাক এনেছে লাইফস্টাইল ব্র্যান্ড তাভাস। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে তাভাজের শোরুমে বসছে তীব্র গরমের উপযোগী আরামদায়ক পোশাকের পসরা। নানা বয়সী নারী পুরুষের পাশাপাশি শিশুদের জন্য আছে মনোলোভা সংগ্রহ। মেয়েদের জন্য টু পিস, ওয়ান পিস, গাউন, শর্ট টপস, প্যান্ট, প্লাজো কুর্তি, আর ছেলেদের জন্য থাকছে ফর্মাল শার্ট, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, হাফ শার্ট, পলো টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, বেল্ট, টাই, মোজা সহ আরো অনেক কিছু। শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি এবং কাবুলি। লেডিস কালেকশন আছে, ওয়ান পিস, টু পিস, ফর্মাল শার্ট আছে। বিশেষ করে পাঞ্জাবি আমাদের কাবলির প্রায়োরিটিটা আমরা বেশি দিই। কাবলি সেটের কালেকশন আছে, কোটি আছে, পাঞ্জাবি নতুন অনেক কিছু পাঞ্জাবি আসছে আমাদের।
আর তাওয়াজে ঈদের কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই পাওয়া যাচ্ছে 30% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশে এখন আমাদের কাস্টমার পেমেন্ট করতেছে, এবং আমাদের এখানে 30% ক্যাশব্যাক পাচ্ছে কাস্টমাররা। আর কাস্টমাররা পেমেন্টের জন্য খুব উৎসাহিত, যেহেতু পেমেন্টে তারা ক্যাশব্যাক পাচ্ছে, তো আমাদের বিকাশ পেমেন্টের জন্য সুবিধা হচ্ছে। সেল অ্যান্ড বিকাশের জন্য আমাদের সেলও ভালো হচ্ছে, যেখানে কাস্টমার ক্যাশব্যাক পাচ্ছে, সো কাস্টমারদের আগ্রহটা আরও বাড়তেছে পেমেন্টের জন্য। বিকাশের এই ক্যাশব্যাক পেয়ে অফারে খুশি ক্রেতারা। ঈদের জন্য এখন কেনাকাটা শার্ট নিলাম, মূলত প্যান্ট শার্ট কেনাকাটা আরও সুবিধা হচ্ছে, ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, মোবাইলে আমি পেমেন্ট করতে পারছি, এটা আমার জন্য সুবিধা হচ্ছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যাত্রা শুরু হলো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম রিলায়েন্স এন্টারপ্রাইজের। মেডিকেল মোড়ের রাকি প্লাজায় চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন সহ ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী। সোমবার আনুষ্ঠানিকভাবে এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান। অন্যান্যদের মধ্যে ভোলাহাটে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদি বিশ্বাস সহ ওয়ালটনের অন্যান্য কর্মকর্তারা। নির্ভরতার সাথে আগামীর পথে স্লোগানে হয়ে গেল A1 পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন। কক্সবাজারের হোটেল সি প্যালেসে ডিলার সম্মেলনে বাংলাদেশের প্রায় 700 ডিলার উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াইজ আর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ মনিরুজ্জামান, সিএফও বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মোহাম্মদ মফিদুল হক সহ কর্মকর্তারা। অনুষ্ঠানে A1 পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের সেরা পারফর্মারদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে হয়ে গেল ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার মিট প্রোগ্রাম। রাজধানীর বিভিন্ন টেরিটরি থেকে আগত রিটেইলারদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানে ব্যবসা কেন্দ্রিক আলোচনা, পরামর্শ, ভবিষ্যৎ দিক নির্দেশনা, র্যাফেল ড্র সহ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ, আই গ্যাস ইউনাইটেডের সিইও আহমেদ আয়ুরমান্ত পোলাট, সিএফও হারুন ওরতাজ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা রিটেলারদের নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। আই গ্যাস হচ্ছে তুরস্কের স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিস গ্রুপ অফ কোম্পানি কোচ হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান। তাদের বার্ষিক অবদান ন্যাশনাল জিডিপির 9%। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি, আশাতীত ফল কংগ্রেস জোটের, নীতিশ নাইডুর হাতে সরকার গড়ার নাটায়। বেনজিরের আরও সম্পদের সন্ধান, তলবে সাড়া না দিলে আইনি পদক্ষেপ বলছে দুদক। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতির বিচারে সৎ সাহস আছে শেখ হাসিনার, বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সুগন্ধি চা উৎপাদনের তাগিদ। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।